আসসালামু আলাইকুম এভরিবডি, আপনাদের স্বাগত জানাচ্ছি আইএলস এর পক্ষ থেকে। আইএলস রিডিং আমাদের কিন্তু সবারই আইএলস রিডিংয়ে অনেক সমস্যা থাকে, বিশেষ করে রিডিং প্যাসেজগুলোতে কিভাবে আনসারগুলো কোয়েশ্চেনগুলো বের করব, কিভাবে কোয়েশ্চেনগুলো পড়ব, কিওয়ার্ড কিভাবে দাগাবো আর কি মিনিংটা কিভাবে বের করব। তার জন্যই আপনাদের জন্য অনেক সহজভাবে টেকনিক্যালি আমরা কিভাবে আনসারগুলো বের করতে পারি, তার জন্য এই প্যাসেজগুলো আপনাদের জন্য। চলুন আমরা আজকে কেমব্রিজ 10 আইএলস কেমব্রিজ 10 এর টেস্ট 4 এর প্যাসেজ নাম্বার 1টা সলভ করব অনেক সুন্দর করে। দেখবেন আপনারা অতি সহজেই অনেক টেকনিক্যালি আপনারা কঠিন কঠিন প্যাসেজগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন। আজকের এই প্যাসেজের নামটা হলো দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া, মেগা ফায়ার্স মানে আমরা জানি যে বৃহৎ অগ্নিকাণ্ড। বিশেষ করে ওই আমেরিকাতে, অন্য অন্য দেশগুলোতে, কানাডাতে আমরা সবসময় দেখি যে সেখানে কিন্তু দাবানল হয়, অনেক বড় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা। প্যাসেজের নামটা পরীক্ষার সময় আপনারা যেটা করবেন, সর্বপ্রথম প্যাসেজের নামটা পড়বেন। দেখেন মেগা ফায়ার্স, আমাদের টপিকটা আছে মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া হলো আমেরিকার একটা অঙ্গরাজ্য। তাহলে এই ক্যালিফোর্নিয়াতে মেগা ফায়ার্স ঘটে, এই নিয়ে আলোচনা। আমরা কিন্তু প্যাসেজ এখানে আর একদম পড়ব না, আমরা চলে যাব কোয়েশ্চেনে কি আছে সেটা দেখার জন্য। আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, দেখেন প্রথম কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন্স 1 to 6। এই যে কোয়েশ্চেন্স 1 to 6, কমপ্লিট দ্য নোটস বিলো। নিচের যে নোটগুলো আছে এগুলো কমপ্লিট করতে বলছে। চুজ ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, তার মানে একটা ওয়ার্ড এবং সাথে কিন্তু একটা নাম্বারও বসাতে পারবেন আপনারা। ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, প্রত্যেকটা আনসারের জন্য একটা শব্দ বসাতে হবে, অথবা একটা শব্দের সাথে একটা নাম্বারও বসানো যাবে। এই হলো কথা। চলুন আমরা এবার কোশ্চেনগুলো পড়া যাক। এখানে বলছে রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 6 অন ইউর আনসার শিট। কোয়েশ্চেন হলো ওয়াইল্ড ফায়ার্স, তার মানে দাবানল, তার মানে বনের মধ্যে যে আগুনগুলো লাগে সেটাকে বলা হয়েছে ওয়াইল্ড ফায়ার্স। ঠিক আছে, এখন আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স শব্দের অর্থ হলো বৈশিষ্ট্য। আমরা একটু লিখে দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স শব্দের অর্থ হলো বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইল্ড ফায়ার্স, ওয়াইল্ড ফায়ারের বৈশিষ্ট্য। অ্যান্ড ওয়াইল্ড ফায়ার কন্ডিশনস, এখানে আছে বৈশিষ্ট্য, আরটা হলো কন্ডিশনস। টুডে কম্পেয়ার টু দ্য পাস্ট, মানে আজকে, এবং কম্পেয়ার টু দ্য পাস্ট, তার মানে আজকের যেই ওয়াইল্ড ফায়ার্স আছে, মানে এখনকার দিনের যেই ওয়াইল্ড ফায়ারগুলো আছে, এইগুলো অতীতকালের ওয়াইল্ড ফায়ারের সাথে তুলনা করেছে। সেই তুলনা করতে যেয়ে তার বৈশিষ্ট্যগুলো কি কি তা বের করতে চেয়েছে। ঠিক আছে, সো এখনকার যেই ওয়াইল্ড ফায়ার্স আছে সেইগুলোর যেই বৈশিষ্ট্য আছে সেইগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য দেখেন অকারেন্স, মানে ঘটনা। এই ঘটনাগুলো ঘটে মোর ফ্রিকুয়েন্ট। ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ হলো ঘন ঘন। ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ হলো ঘন ঘন। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ফ্রিকুয়েন্ট শব্দটির অর্থ হলো ঘন ঘন। তাহলে এই ঘটনাটি ঘটে মোর ফ্রিকুয়েন্ট, মানে অনেক বেশি ঘন ঘন ঘটে। টেম্পারেচার মানে তাপমাত্রা, হটার মানে আগের চাইতে আরও বেশি হয়। এখনকার যেই দাবানলটা ঘটে সেই দাবানলের আগের চাইতে এখনকার তাপটা আরও বেশি হয়। স্পিড, স্পিড মানে গতি, এর গতিটা ফাস্টার, তার মানে আগে যেই গতি ছিল এখন সেই গতির চাইতে অনেক বেশি। তার মানে আগে যেই গতিতে চলতো এখন তার চেয়ে বেশি ঘটে। আমার এখানে কিওয়ার্ডগুলো আপনি খুঁজবেন। টেকনিকটা হলো আপনি কিওয়ার্ড খুঁজবেন মোর ফ্রিকুয়েন্ট, তারপরে হটার, এরপরে ফাস্টার, এরপরে বলছে মুভমেন্ট মানে এর গতি। মুভমেন্ট মানে গতি, ড্যাশ মোর আনপ্রেডিক্টেবলি। আনপ্রেডিক্টেবলি শব্দের অর্থ হলো ইরাটিক্যালি, ERRATICALY, ইরাটিক্যালি। এই ইরাটিক্যালি শব্দের অর্থ হলো অপ্রত্যাশিতভাবে। আমি আবারও বলছি যে মুভমেন্টটা হয় মোর আনপ্রেডিক্টেবলি, তার মানে অনেক বেশি অনিশ্চিতভাবে বা অভবিষ্যৎবাণীয়ভাবে, যেটা নিশ্চিত করা যায় না যে কীরকম হবে, অনিশ্চিতভাবে, বেশি অনিশ্চিতভাবে। আর এর সিনোনিমটা হলো এরাটিক্যালি। একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ERRATICALLY, এরাটিক্যালি। তাহলে মুভমেন্টটা হলো, এর গতিটা হলো ড্যাশ মোর এরাটিক্যালি, মানে তার মানে আনপ্রেডিক্টেবলি, তার মানে আমার এখন লাগবেটা হলো মুভমেন্ট। এই হলো আমার কিওয়ার্ড। দেখুন আমরা এখন প্যাসেজে চলে যাব। আমাদের প্যাসেজে লাগবে কি, আবার একটু বলছি, মোর ফ্রিকুয়েন্ট, হটার, ফাস্টার। তাহলে আমরা প্যাসেজে চলে গেলাম। প্যাসেজে যে প্রথমেই যদি আমরা প্রথম থেকেই পড়ব, কারণ এখানে কিন্তু একটা টেকনিক দেখেন, প্যাসেজের প্রথম কোয়েশ্চেন কিন্তু প্রথম দিকেই পাওয়া যাবে প্যাসেজের। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকেই আমরা খুঁজবো, এবং আমরা সব পড়ব না, আমরা খুঁজবো হলো আমরা খুঁজবো হটার, ফাস্টার, এগুলো আমরা খুঁজবো। তো আমরা যদি এই দিক থেকে পড়তে পড়তে, এখান থেকে এরকম করে পড়তে 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 আমরা আসি, দেখেন এভার অ্যান্ড দ্য ডিকেডস অফ এক্সপিরিয়েন্স ফাইটিং ফায়ার্স ফ্যান বাই দ্য শান্তা এরিয়া Santa Ana winds. The wildfires themselves, experts says, are
জেনারেলি হটার, এই যে দেখেন বিশেষ করে এখন বর্তমানে অনেকটা হটার মানে বেশি হটার, তারপরে দেখেন ফাস্টার, এরপরে স্প্রেড, এখানে আছে মোর ইরাটিক্যালি। তো একটু ভালো করে বুঝেন, দেন ইন দ্য পাস্ট, অতীতের তুলনায় এখন অনেক হটার এবং ফাস্টার এবং স্পিড মোর ইরাটিক্যালি। এখন মোর ইরাটিক্যালি আমরা কিন্তু আগেরটাই শুনেছিলাম যে আনপ্রেডিক্টেবলি, তাহলে অনেক আনপ্রেডিক্টেবলি কি হয়, স্প্রেড ঘটে, কি ঘটে, স্প্রেড ঘটে। তাহলে আমাদের এই প্রথম আনসারটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এখানে আমরা আনসারটা লিখবো হলো মুভমেন্টটা হলো স্প্রেড, SPREAD, এই হলো স্প্রেড। আমাদের 1 নম্বরে আনসারটা হলো স্প্রেড। তাহলে আমরা কি বুঝলাম, মুভমেন্টটা হলো স্প্রেড মোর আনপ্রেডিক্টেবলি। এখন আনপ্রেডিক্টেবলি মানে ইরাডিক্যালি, তাই আনসারটা হলো এখানে আমাদের স্প্রেড। ভালো করে বুঝবেন। এবার দেখেন পরের কোশ্চেনটা, সাইজ অফ ফায়ার্স। এই যে আগুনের সাইজটা আছে আকার, এই আকারটা ড্যাশ গ্রেটার, এখানে আছে গ্রেটার। অন অ্যাভারেজ মানে অ্যাভারেজ চাইতে, অ্যাভারেজ শব্দটার অর্থ হচ্ছে নর্মাল। আমি একটু লিখে দিচ্ছি NORMAL, সবাই ভালো করে বুঝবেন। অ্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে নর্মাল, তাহলে গ্রেটার মানে বেশি, অন অ্যাভারেজ, দেন 2 ডিকেডস এগো, এখানে আছে 2 ডিকেডস, 2 ডিকেডস মানে 20 ইয়ার্স। একটু ভালো করে একটু শুনেন, এই যে এইগুলো যদি ধরতে পারেন তাহলে কিন্তু রিডিং আপনার জন্য পানি হয়ে যাবে, একদম পানি, রিডিং আপনার জন্য পানি হয়ে যাবে। দেখেন 2 ডিকেডস এগো, তার মানে 20 বছর আগে এই আগুনের, যেই আগুন লাগাটা দাবানলটা আছে, দাবানলের সাইজটা ছিল ড্যাশ গ্রেটার মানে কত গুণ বেশি, অন অ্যাভারেজ মানে অ্যাভারেজের চাইতে, অ্যাভারেজ মানে নর্মাল, নর্মালের চাইতে কত গুণ বেশি ছিল, তার মানে 20 বছর আগে যত ছিল তার চেয়ে নর্মালের চাইতেও কত গুণ বেশি ছিল, আমার সেই গুণটা এখানে লাগবে। তো আমরা আবার প্যাসেজে চলে যাব, পরে থেকেই পড়ো। নিয়ম হলো একটা কোশ্চেনের পরে আর একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা থাকে 90%। আমরা এখানে পর্ব দেখেন, মেগা ফায়ার্স অলসো কল্ড সিজ ফায়ার্স আর দ্য ইনক্রিজিংলি ফ্রিকুয়েন্ট ব্লেজেস অ্যান্ড দ্যাট বার্নস 500,000 একর্স অর মোর, আরও বেশি পরিমাণ পোড়ায়। দেখেন এত একর, 5,000 একরেরও বেশি পুড়িয়ে ফেলে। অ্যান্ড এখানে একটা হাইপেন দিয়ে একটা কথা আছে, এর মানে হলো 10 টাইমস দ্য সাইজ। এই যে আমরা কিন্তু সাইজ পেয়ে গেলাম, তাহলে সাইজ পেলাম আমরা 10 টাইমস অফ দ্য অ্যাভারেজ। এই দেখেন অ্যাভারেজ কিন্তু ওখানে ছিল ফরেস্ট ফায়ার অফ 20 ইয়ার্স এগো। এই যে আমরা 20 ইয়ার্স এগো পাইছি, 20 বছর আগের চাইতে এটা যে অ্যাভারেজটা ছিল তার চাইতেও 10 গুণ বেশি। আমি আবারও বলছি, 10 টাইমস দ্য সাইজ অফ দ্য অ্যাভারেজ ফরেস্ট। অ্যাভারেজ মানে ওখানে অ্যাভারেজটা ছিল, তার মানে অ্যাভারেজ ফরেস্ট ফায়ার অফ 20 ইয়ার্স এগো, গত 20 বছর আগে অ্যাভারেজ যেই ফরেস্ট ফায়ার ছিল তার চাইতে 10 গুণ বেশি সাইজ এখন হয়। তাহলে আমার আনসারটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আমাদের আনসারটা হবে এইখানে 10 টাইমস। আমরা আনসারটা লিখলাম TIMES, 10 টাইমস। আমাদের আনসারটা হলো যে সাইজ অফ ফায়ার্স 10 টাইমস গ্রেটার অন অ্যাভারেজ দেন 20 ডিকেডস এগো। 2 ডিকেডস এগো, 2 ডিকেডস এগো মানে 20 ইয়ার্স এগো। হয়ে গেল আমাদের 2 নম্বর আনসার। তৃতীয় কোশ্চেনে দেখেন রিজনস, এখানে আমার হলো কারণ। ওয়াইল্ড ফায়ার্স কজ মোর ড্যামেজ টুডে কম্পেয়ার টু দ্য পাস্ট, এখানে হলো পাস্ট আর হলো টুডে। যে কারণে অতীতের চাইতে বর্তমানে এই ওয়াইল্ড ফায়ারগুলো বেশি ক্ষতি করে, মানে আগে যেই পরিমাণে ওয়াইল্ড ফায়ার হতো, দাবানল হতো, তার চাইতে এখন দাবানল হলে বেশি ক্ষতি হয়। এর কারণগুলোর মধ্যে দেখেন একটা কারণ দেওয়া আছে রেইনফল। রেইনফল হলো প্রেসিপিটেশন, PRECIPITATION, প্রেসিপিটেশন। আমি আবারও বলছি, এই যে রেইনফল শব্দটি সিনোনিম হলো প্রেসিপিটেশন, এর মানে হলো বৃষ্টিপাত, এর মানে হলো বৃষ্টিপাত। আমি একটু আবার বলছি, রেইনফল মানে বৃষ্টিপাত, এর সিনোনিম হলো প্রেসিপিটেশন। তাহলে রেইনফল ড্যাশ অ্যাভারেজ, অ্যাভারেজ মানে আমরা জানি কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম নর্মাল, NORMAL। আশা করি বুঝতে পারছেন যে রেইনফল এই যে বৃষ্টিপাত হয় সেটা হলো ড্যাশ অ্যাভারেজ। তাহলে নর্মাল কীরকম, মানে নর্মালের চাইতেও কি, তার মানে অ্যাভারেজের চাইতেও কি, সেই জিনিসটা আমার চাইছে। তাহলে আমি খুঁজবো হলো রেইনফল, তারপরে খুঁজবো আমি নর্মাল অথবা অ্যাভারেজ, আমি তারপরেই খুঁজবো, তার আগে কিন্তু আমি যাব না। আমরা যদি একটু খেয়াল করে দেখেন, এইখানে আমরা দেখতে পাই যে এইখানে ওয়ান এক্সপ্লানেশন ফর দ্য ট্রেন্ড টু বি মোর সুপার হট ফায়ার্স ইজ দ্যাট দ্য রিজিয়ন হুইচ ইউজুয়ালি হ্যাজ ড্রাই সামার্স হ্যাজ হ্যাড সিগনিফিকেন্টলি বিলো, এখানে আছে নর্মাল প্রেসিপিটেশন। এই যে প্রেসিপিটেশন পাইছি, প্রেসিপিটেশন মানে হলো আমরা জানি বৃষ্টিপাত, আপনারা সবাই জানেন, একটু আগেই আমরা বললাম প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাত, তার মানে রেইনফলের সিনোনিম হলো বৃষ্টিপাত। আর এখানে ছিল অ্যাভারেজ হলো নর্মাল। তাহলে
এখানে ছিল রেইনফলটা কীরকম ছিল, নর্মাল। তাহলে এখানে আনসারটা হচ্ছে কেমন নর্মাল ছিল, বিলো নর্মাল। তার মানে বিলো মানে নর্মালের চাইতেও নিচে বৃষ্টিপাত, যে নর্মাল একটা বৃষ্টিপাত ছিল অতীতকালে ওই জায়গায় এই ক্যালিফোর্নিয়াতে তার নর্মালের চাইতেও আরও নিচু পরিমাণে, আরও কম পরিমাণে বৃষ্টিপাত হতো সেখানে। এই কারণে এটা বেশি ক্ষতি করতো। বৃষ্টিপাত হলে আর তেমন ক্ষতি হতো না, মানে অল্প ক্ষতি হতো, আগুনটা কম লাগতো, এর গতিটা কম থাকতো। কিন্তু বৃষ্টিটা এরকম হয় যে প্রেসিপিটেশন মানে হলো বৃষ্টি, এটা নর্মালের চাইতেও কম, তার মানে বিলো। তাহলে আমি আনসারটা মিলাবো, এখন বিলো হবে আমাদের আনসার। আমরা এইখানে লিখবো আমরা বিলো, BELO বিলো। এই বিলো হলো আমাদের 3 নম্বরের আনসার। এখন দেখেন আমরা বলবো রেইনফল বিলো অ্যাভারেজ, তার মানে নর্মালের চাইতেও কম, ওখানে তাই ছিল আর কি, ঠিক আছে। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব, মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ। মোর ব্রাশ, ব্রাশ শব্দটার অর্থ কি আমরা একটু জেনে নিব। ব্রাশ মানে দাঁত মাজার ব্রাশ না, এখানে মাথার চুল আঁচড়ানোর ব্রাশ কিন্তু না। এই ব্রাশটাকে একটু জানতে হবে। আমরা জানি আমাদের যে বন জঙ্গল আছে, বন জঙ্গলের মধ্যে অনেক বড় বড় গাছপালা থাকে, কিন্তু এই বড় বড় গাছপালা থেকে নিচে ছোট লতাপাতা হয়, বা বড় বড় গাছপালা থেকে পাতা মরে যেই শুকনো পাতাগুলো পড়ে থাকে, অথবা শুকনো লতাপাতা, শুকনো ডাল পড়ে থাকে, যেই ডালগুলোই কিন্তু আসলে মানে আগুন লাগাতে অনেক সাহায্য করে, ঠিক আছে। তার মানে ওইগুলো আগে ধরে আগুন লেগে যায়, তারপরে বড় বড় গাছ পুড়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম যে মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ, তার মানে এখনকার যুগের যেই বনগুলো আছে এই বনগুলো সুন্দর করে পরিষ্কার করা হয় না কোনো এক কারণে, হয়তো বা সেখানে এই বড় বড় গাছের নিচে বনের মধ্যে অনেক শুকনো গাছপালা, লতাপাতা, অথবা গাছের শুকনো ডাল, অথবা গাছের পাতা দিয়ে ভরে থাকে। আর সেই কারণে সেটা কি হিসাবে কাজ করে আমরা এটা একটু দেখব। আমরা খুঁজবো ব্রাশ। আমরা যদি ব্রাশ খুঁজতে চাই, এখানে আমরা ব্রাশ খুঁজতে গেলে এখানে কিন্তু কোথাও আমরা দেখবো, তাড়াতাড়ি করে পড়ে দেখবো এখানে ব্রাশ আছে কিনা। স্টপ ওয়াইল্ড ফায়ার্স অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, দ্য আনইনটেনশনাল কনসিকুয়েন্সেস হ্যাজ বিন টু হল্ট, মানে থামিয়ে দিয়েছে দ্য ন্যাচারাল ইরাডিকেশন, প্রাকৃতিকভাবে যেই অপসারণটা ঘটে অফ আন্ডার ব্রাশ। এই যে ব্রাশ মানে আন্ডার ব্রাশ, আন্ডার ব্রাশ বলতে আমরা বুঝি যে বড় বড় গাছের নিচে ছোট ছোট যে লতাপাতা মরা শুকনো ডাল থাকে সেগুলোকে আমরা বলি আন্ডার ব্রাশ। নাও এই আন্ডার ব্রাশগুলো এখন বর্তমানে দ্য প্রাইমারি ফুয়েল, এটা হয়েছে একটা জ্বালানি ফর মেগা ফায়ার্স, এই যে বড় বড় অগ্নিকাণ্ড ঘটে সেই অগ্নিকাণ্ডের জ্বালানি হিসেবে কাজ করে হলো এই আন্ডার ব্রাশগুলো। তাহলে ব্রাশগুলো কাজ করে ফুয়েল হিসাবে, মানে জ্বালানি হিসাবে। তার মানে ওখানে ছিল অ্যাক্ট অ্যাজ, ওখানে ছিল অ্যাক্ট অ্যাজ মানে কি হিসাবে কাজ করে, তো এগুলো কাজ করে হলো আসলে ফুয়েল হিসাবে। তাহলে আমরা আনসারটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, অ্যাক্ট অ্যাজ ফুয়েল, FUEL ফুয়েল। 4-এর আনসারটা হলো ফুয়েল। এখন আমরা আবার মিলিয়ে নেই, মোর ব্রাশ টু অ্যাক্ট অ্যাজ ফুয়েল, এই যে ব্রাশগুলো আছে এইগুলো ফুয়েল হিসাবে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, ইনক্রিজ ইন ইয়ারলি টেম্পারেচার। এই যে কারণগুলোর মধ্যে আছি আমরা, এখনও সেই রিজনগুলোর মধ্যে আছি যে আসলে এই যে আমাদের যে ওয়াইল্ড ফায়ার্স আছে এই ওয়াইল্ড ফায়ারটা কী কারণে ঘটে। রিজনস ওয়াইল্ড ফায়ার, সরি এখানে রিজনসগুলো হলো এই রিজন যে এখনকার দাবানল অতীতকালের দাবানলের চাইতে বেশি ক্ষতি করে কেন, এর অনেকগুলো কারণ। রেইনফল আগের চাইতে নর্মালের চাইতেও কম হয়, তারপরে এই ব্রাশগুলো জ্বালানি হিসেবে কাজ করে, ব্রাশগুলো এখন আর পরিষ্কার করা হয় না। তারপরে আছে ইনক্রিজ ইন ইয়ারলি টেম্পারেচার, বাৎসরিক যে টেম্পারেচার আছে এটা প্রতি বছর এটা কিন্তু গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, এর একটা কারণ। আরটা হলো এক্সটেন্ডেড ফায়ার ড্যাশ, এক্সটেন্ডেড মানে বর্ধিত, ঠিক আছে, এক্সটেন্ডেড মানে বৃদ্ধি বা বর্ধিত, বৃদ্ধি কি বৃদ্ধি, ফায়ার ড্যাশ। তাহলে ফায়ারের কোন জিনিসটা বৃদ্ধি পাইছে আমার সেটা লাগবে, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা চলে যাব, আমরা আবারও সেই কোশ্চেনে চলে যাব এখান থেকে। এখানে আমরা দেখব আছে কি, আমরা এখানে দেখব দেয়ার আদার ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু দ্য ট্রেন্ড, এই ট্রেন্ডকে আরও অন্যান্য ফ্যাক্টরও বাড়ায় দেয়, যেমন দে অ্যাড, তারা বলেছে এটা ফার্স্ট ইজ ক্লাইমেট চেঞ্জ, প্রথমটা হলো ক্লাইমেট চেঞ্জ মার্কড বাই দ্য 1 ডিগ্রি ফারেনহাইট রাইজ ইন দ্য অ্যাভারেজ ইয়ারলি টেম্পারেচার। এই দেখেন আমরা যখন ইয়ারলি টেম্পারেচার পেয়ে গেছি তাহলে নিশ্চিত তারপরে কিন্তু আমরা এই আনসারটা পেয়ে যাব, অ্যাক্রস দ্য ওয়েস্টার্ন স্টেটস। সেকেন্ড ইজ ফায়ার সিজন, এই দেখেন সেকেন্ডটা আমরা পাইছি, সেকেন্ড হলো ফায়ার সিজন, ফায়ার কিন্তু লেখা আছে আমাদের, আর আনসারটা হবে ফায়ার সিজন। এখানে আছে সেকেন্ড ইজ ফায়ার সিজন দ্যাট অন অ্যাভারেজ দ্য 78 ডেজ লঙ্গার, তার মানে বৃদ্ধি পাইছে। তার মানে আগে যেই ফায়ার সিজনটা ছিল সেটা যতদিন ছিল তার চাইতে এখন 78 ডেজ বেশি সময় ধরে এই আগুনটা পড়তে থাকে, তার মানে এতদিন বেশি, তার মানে সিজন, তার মানে এই সময়টা, যেই ঋতুটা আছে আগুনের যেই সময়টা সেই সময়টা আগের চাইতে এখন 78 ডেজ বেশি দিন পরে এটা, তাহলে ফায়ার সিজন, তাহলে আনসারটা হবে বৃদ্ধি পাইছে কি, ফায়ার সিজন বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্সটেন্ডেড ফায়ার সিজনস, SEASONS, তাহলে এই হলো আমার সিজনসটা হলো আনসার এখানে। হ্যাঁ, কি বৃদ্ধি পাইছে, ফায়ার সিজন বৃদ্ধি পাইছে।
পরে কোশ্চেনটা দেখেন, লাস্ট কোশ্চেন আমাদের এই চ্যাপ্টারে, মোর বিল্ডিং অফ, বিল্ডিং মানে তৈরি, এখানে বিল্ডিং মানে তৈরি, মেক তার মানে মেকিং তার মানে মোর বিল্ডিং অফ ড্যাশ ইন ভালনারেবল প্লেসেস, ভালনারেবল মানে অরক্ষিত জায়গা, যেই জায়গায় ওই জিনিসগুলো তৈরি করার কথা না সেই জায়গায় এইগুলো তৈরি করা হয়েছে। এখন কি তৈরি করা হয়েছে, আমার সেই বস্তুটা লাগবে। আমরা জানি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের নাউন হয়, তাহলে প্রিপোজিশন আর্টিকেল এগুলোর পরে নাউন হয়, তাহলে এখানে অফ আছে প্রিপোজিশন, তাহলে আমরা এখানে একটা নাউন বসবে। তাহলে কোন জিনিস তৈরি করা হয়েছে, একটা অরক্ষিত জায়গায়, তার মানে ভালনারেবল প্লেসে। তাহলে আমরা দেখব তৈরি করা নিয়ে কোথায় কি আছে, আমরা একটু খেয়াল করব। আমরা যদি এখানে আসি, এর পরের লাইনটায় আমরা যদি আসি থার্ড, তারা আমরা দেখেন আমাদের একটা সুন্দর একটা সিস্টেম হলো, প্রথমে বলা আছে ফার্স্ট, প্রথমে বলা আছে ফার্স্ট, তারপরেরটা দেখেন দ্বিতীয়তে বলা আছে 7 days লঙ্গার হয়, তৃতীয়ত বলা আছে থার্ডলি ইট ইনক্রিজড কনস্ট্রাকশনস অফ হোমস। এই দেখেন কনস্ট্রাকশনস, ওইখানে ছিল বিল্ডিং মানে তৈরি, তাহলে কনস্ট্রাকশন মানে কি, নির্মাণ না, কনস্ট্রাকশন মানেও কিন্তু তৈরি। তাহলে এখানে আমরা বললাম যে থার্ড ইজ ইনক্রিজড কনস্ট্রাকশনস অফ হোমস, তাহলে কিসের মানে কনস্ট্রাকশন, কিসের তৈরি, কিসের মানে স্থাপনা, সেটা হচ্ছে বাড়ি, বাসা বাড়ি, ইন উডেড এরিয়াস, মানে যেখানে ওই যে গাছপালা ছিল, বন জঙ্গল, তার মধ্যে কিন্তু আসলে বাসা বাড়ি যায় না, কিন্তু সেই অঞ্চলে বাসা বাড়ি বানায় রাখছে। তাহলে এখানে হবে কনস্ট্রাকশন অফ হোমস, তার মানে বিল্ডিং অফ হোমস। তাহলে আমার আনসারটা হয়ে গেল HOMES, হোমস। এই হলো আমাদের আনসার। তাহলে আমরা বুঝে গেলাম যে কোন কোন কারণে আগের চাইতে এখন দাবানল আরও বেশি সমস্যা হয়। একটা ছিল যে বৃষ্টিপাত অ্যাভারেজের চাইতেও অনেক নিচে হয় বিলো, আর একটা ছিল এই যে লতা পাতা যেগুলো সেগুলো ফুয়েল হিসেবে কাজ করে এখন, তারপরে ইয়ারলি টেম্পারেচার বৃদ্ধি পাইছে, আরেকটা হলো ফায়ার সিজন বৃদ্ধি পাইছে, আরেকটা হলো অরক্ষিত জায়গায় বাসাবাড়ি নির্মাণ, এটাও একটা কারণ ছিল। আশা করি আমরা বুঝে ফেলেছি। এই প্যাসেজের দ্বিতীয় কোশ্চেনটা আমরা এখন একটু দেখব, সবাই খেয়াল করে, এই প্যাসেজের দ্বিতীয় কোশ্চেনটা। তো এই প্যাসেজের দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখেন একটু সবাই খেয়াল করবেন, এইখানে কিন্তু 1-7 থেকে এই যে কোয়েশ্চেন 7 to 13, ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 1, এখানে ইন বক্সেস 7 to 13 অন ইউর আনসার শিট রাইট ট্রু ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, যদি এই স্টেটমেন্টটা এই তথ্যের সাথে প্যাসেজের সাথে মিলে যায় তাহলে বলছে ট্রু লিখতে, আর বলছে রাইট ফলস ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, যদি ইনফরমেশনের সাথে প্যাসেজটা বিরোধ করে, বিপরীত হয়, তাহলে ফলস। আর যদি নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, যদি এই ব্যাপারে প্যাসেজে কোনো ইনফরমেশনই না থাকে তখন আমরা লিখব নট গিভেন। আশা করি বুঝতে পারছি। আর ধরে রাখবেন এটা 200% পরীক্ষায় আসবে, 200%। এই ট্রু ফলস নট গিভেনগুলো 200% পরীক্ষায় আসে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে 200% কীভাবে হয় স্যার? 200% এইভাবে হয় যে দেখেন প্যাসেজ থাকে 3টা রিডিং প্যাসেজে, মানে আইএলটিএস পরীক্ষায় রিডিংয়ে প্যাসেজ থাকবে 3টা, 2টো প্যাসেজেই আমাদের এগুলো থাকবে, একটা প্যাসেজে 5টা থাকলো, আরেকটা প্যাসেজে 4টা থাকলো, এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে 2টা প্যাসেজই থাকবে। তাই আমরা বললাম যে এটা 200% পরীক্ষায় আসবে। সুতরাং এটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাই জানেন। এখন আমরা প্রথম কোশ্চেনটা পড়া যাক, দেখেন The amount of open space in California has diminished over the last 10 years. এখানে আমরা একটু দেখব দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস, এখানে আমরা কি ওয়ার্ড দাগানো শিখবো। এখানে হয়েছে ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া, এটা আমরা জানি যে এই আলোচনাটা ক্যালিফোর্নিয়াতেই, তাই এটা আমাদের দাগানো লাগে না, কারণ আলোচনাটা ক্যালিফোর্নিয়াই। তারপরে হ্যাজ ডিমিনিশড, এই ডিমিনিশড মানে হলো কমে যাওয়া, এখানে আমরা দেবো লেসেন, LESSEN, লেসেন মানে কমে যাওয়া, রিডিউস মানে কমে যাওয়া, আমরা এটা জানি। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া হ্যাজ ডিমিনিশড ওভার দ্য লাস্ট 10 years, এই লাস্ট 10 years মানে হলো 1 ডিকেড, 1 DECADE, আমরা জানি 1 ডিকেড সমান সমান 10 বছর। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম 2 ডিকেডস মানে 20 বছর, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো আপনার লাস্ট 10 years, তার মানে গত 10 বছর ধরে 1 ডিকেড আগে, ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস, দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া হ্যাজ ডিমিনিশড, এটা কি করেছে, এটা আরও ডিমিনিশড হয়েছে, কমে গিয়েছে ওভার দ্য লাস্ট 10 years, গত 10 বছর ধরে এটা কমে গিয়েছে, ওপেন স্পেসের পরিমাণ কমে গিয়েছে। আমরা বুঝলাম ক্যালিফোর্নিয়াতে ওপেন স্পেসের পরিমাণ গত 10 বছর ধরে বা 1 ডিকেড ধরে কমে গিয়েছে। আমার এটাই ছিল আমার কোশ্চেন। এবার আমরা প্যাসেজে চলে যাব। আমরা যদি প্যাসেজে যেতে চাই তাহলে প্যাসেজে যে আমরা প্রথমেই দেখব এতক্ষণ যেখানে পড়েছিলাম তারপরে থেকে আমরা পড়ার চেষ্টা করব। আমরা এতক্ষণ পড়েছিলাম এইখানে, দেখেন
আমরা এইখান থেকে আমরা একটু এইদিকে আসব, এখানে ওপেন স্পেস খুঁজবো আমরা। ড্যাশ এখানে অনেক কিছু আছে, এখানে তেমন ওপেন স্পেস সম্পর্কে আমরা পাই না। এখান থেকে ইন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে আমরা একটু দেখব যে ইন ক্যালিফোর্নিয়ায় হোয়ার পপুলেশন গ্রোথ হ্যাজ অ্যাভারেজড মোর দেন, এখানে 6 লাখ 6 লক্ষেরও বেশি বৃদ্ধি পেয়েছে এই ইয়ার, এক বছরে, ফর অ্যাটলিস্ট এ ডিকেড। এই যে দেখেন এ ডিকেড নিয়ে একটা আলোচনা আছে। মোর রেসিডেন্সিয়াল হাউজিং ইজ বিং বিল্ড, অনেক রেসিডেন্সিয়াল হাউজিং মানে বসত বাড়ি যেটা আছে এটা অনেক বৃদ্ধি করা হয়েছে। একটা স্বাভাবিক জিনিস ভাববেন, যখন একটা এলাকায় মানুষ বৃদ্ধি পায় তখন কিন্তু বসত বাড়িও কিন্তু অনেক বৃদ্ধি পায়, আমরা আশা করি বুঝতে পারছেন। তো সেখানে মোর রেসিডেন্সিয়াল হাউজিং ইজ বিং বিল্ড বলছে, এখানে অনেক রেসিডেন্সিয়াল হাউস কিন্তু কি করা হচ্ছে, মানে নির্মাণ করা হচ্ছে। হোয়াট ওয়ান্স ওয়াজ ওপেন স্পেস, এই যে কিন্তু আমরা পেয়ে গেছি ওপেন স্পেস। ভালো করে বুঝেন যে এখানে বলছে হোয়াট, যেটা, ওয়ান্স এক সময়ে, ওয়াজ ওপেন স্পেস যেটা এক সময় ছিল মানে খোলা জায়গা, ইজ নাও রেসিডেন্সিয়াল হোমস সেখানে কিন্তু এখন রেসিডেন্সিয়াল মানে বসত বাড়ির জায়গা হয়েছে। প্রোভাইডিং ফুয়েল টু মেক ফায়ার্স মানে বিভিন্ন কাজে, তার মানে জ্বালানির জন্য, তারপরে আগুন জ্বালানোর জন্য, তারপরে গ্রেটার ইন্টেন্সিটি তার মানে তীব্রতার জন্য। উনি একজন এই বিজ্ঞানী, উনি এই কথাটা বলেছে, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি মানে একজন ফরেস্ট অফিসার এই কথাটা বলেছে যে যেই জায়গাটা বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে এখন পপুলেশন বৃদ্ধি পেয়েছে অ্যাভারেজের চাইতেও বেশি, তার মানে 6 লক্ষেরও বেশি পার ইয়ার। এবার বলছে যে মোর রেসিডেন্সিয়াল, আর এর মানে হয়েছে সেখানে রেসিডেন্সিয়াল এরিয়া অনেক বেড়ে গেছে, এবং এটার মানে হলো অতীতকালে একসময় যেটা ফ্রি স্পেস ছিল সেটা এখন কি হয়ে গেছে, রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে গেছে, সেখানে বসত বাড়ি হয়ে ভরে গিয়েছে। তাহলে কিন্তু আমরা অলরেডি কিন্তু আনসারটা বুঝে গেছি যে এখানে আনসারটা কি হবে। আমরা চলে যাবো আবারও কোশ্চেনে। তাহলে বলছে দ্য অ্যামাউন্ট অফ, দেখেন একটু খেয়াল করবেন, দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেস ইন ক্যালিফোর্নিয়া হ্যাজ ডিমিনিশড মানে কমে গিয়েছে ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরে এটা কমে গিয়েছে। তাহলে দেখেন বুঝেন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই এটা সত্য কথা, কারণ যেখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মানে বসতবাড়ি বৃদ্ধি পেয়েছে, মানে যেটা এক সময় ছিল হলো ওপেন স্পেস সেটা এখন রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে গেছে। সুতরাং আমরা এটা বলবো এর আনসারটা হলো ট্রু, TRUE, আমরা ট্রু লিখলাম আনসারটা। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমাদের আনসারগুলো বের করতে হবে। চলুন 8 নম্বর কোশ্চেনটা আমাদের দেখা যাক। কোশ্চেন নাম্বার 8 এখানে বলেছে মেনি এক্সপার্টস বিলিভ ক্যালিফোর্নিয়া হ্যাজ মেড, মেনি এক্সপার্ট বিলিভ তার মানে মেনি এক্সপার্ট বিলিভ যখন বলবে তখন বুঝবেন এটার কোনো জরিপ, আপনি জরিপ খুঁজবেন তখন, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া হ্যাজ মেড লিটল প্রোগ্রেস, আমাদের এখানে কি ওয়ার্ডটা হলো লিটল প্রোগ্রেস। অনেক এক্সপার্টরা বিশ্বাস করে যে এই ক্যালিফোর্নিয়াতে অনেক কমই উন্নতি ঘটেছে ইন রেডিং ইটসেলফ টু ফাইট ফায়ার্স, তার মানে এই আগুনের সাথে যুদ্ধ করার জন্য, আগুনকে নিবারণ করার জন্য যেই পদক্ষেপগুলো লাগে, যেই প্রস্তুতিগুলো লাগে, এই প্রস্তুতির ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া খুব কমই ডেভেলপ করেছে, খুব কমই তারা প্রোগ্রেস করেছে। প্রোগ্রেস করেনি বললেই চলে, এই কথা অনেক এক্সপার্টরা বলে। এটা বলেছে কোয়েশ্চেন। এখন প্যাসেজ কি বলে সেটা আমার জানতে হবে, ঠিক আছে। তো প্যাসেজ কি বলে চলুন আমরা দেখি। ওখানে মেনি এক্সপার্টস বিলিভ, প্যাসেজ যেটা বলতেছে এখানে আমরা এই পাতায় মনে হয় না আর কিছু পাবো আমরা। এখানে আমরা ওই নিচের দিকে যদি একটু আমরা পড়তে চাই, আমরা একটু দেখবো যে নিচের দিকে যদি আমরা একটু পড়তে চাই, এখানে এই প্যারাতে যে এখানে দেখেন এখানে আছে সেস্ট, এখানে আর আমরা কিছু পড়লাম না, আমরা এই প্যারাতে চলে যাব। এইখানে আমরা চলে যাব, এখান থেকে যদি দেখি, দেখেন মাছ, এখানে আমরা দেখলে মাস ড্রাইনেস অর সো মেনি কমিউনিকেশন টু ক্যাচ ফায়ার্স ড্যাশ ড্যাশ, এখানে বলেছে দ্যাট সেট মেনি এক্সপার্টস গিভ, এই যে আমরা পেয়ে গেছি মেনি এক্সপার্টস গিভ, আমরা এইভাবে আমরা বেড়ে নিলাম, ওর উপরে ভালো করে পড়বো না। আমরা যখন পেলাম যে মেনি এক্সপার্টস গিভ ক্যালিফোর্নিয়া হাই মার্কস, একটু ভালো করে বুঝবেন। মেনি এক্সপার্টস অনেক এক্সপার্টসরা গিভ ক্যালিফোর্নিয়াকে দেয় হাই মার্কস মানে উচ্চ মার্ক দেয়, তাদের উচ্চ মানে মন্তব্য দেয় বা উচ্চ মার্ক দেয় ফর মেকিং প্রোগ্রেস অন প্রিপেয়ার্ডনেস। এই প্রিপেয়ার্ডনেস মানে রেডিনেস, আমরা জানি যে রেডিনেসের উপর এই ক্যালিফোর্নিয়াকে অনেক এক্সপার্টরা হাই মার্কস দেয়। ভালো করে বুঝেন, একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন যে ক্যালিফোর্নিয়া যে দ্যাট সে মেনি এক্সপার্টস গিভ ক্যালিফোর্নিয়া হাই মার্কস কিসের জন্য, ফর মেকিং প্রোগ্রেস অন প্রিপেয়ার্ডনেস ইন রিসেন্ট ইয়ার্সে এই আগুনের উপরে প্রিপেয়ার্ডনেস মানে হলো প্রস্তুতির উপরে তারা যেই অগ্রগতিটা ঘটাইছে তার উপরে মানে এক্সপার্টরা তাদেরকে হাই মার্কস দেয়। আচ্ছা, হাই মার্কস দেয় এই বছর খানিক ধরে, বা এখানে বলেছে ইন রিসেন্ট ইয়ার্স মানে সাম্প্রতিক বছরগুলোতে, আগে না, সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়াকে হাই মার্কস দিচ্ছে। তাহলে কথা কিন্তু উল্টো হয়ে গেল। দেখেন এখানে বলেছে হাই মার্কস দিচ্ছে,
একটু ভালো করে বুঝেন। এখানে বলেছে যে হাই মার্কস দিচ্ছে, আর এখানে বলেছে যে লিটল প্রোগ্রেস করেছে, এই কথা বলছে হলো কারা, এই এক্সপার্টরা। কিন্তু প্যাসেজ বলেছে যে না, এক্সপার্টরা কি দিচ্ছে, তাদেরকে হাই মার্কস দিচ্ছে কি করার জন্য, এই প্রিপেয়ার্ডনেসের জন্য, তাদের আগুনের সাথে লড়াই করার জন্য, তাদের যে প্রস্তুতি আছে প্রস্তুতি গ্রহণের জন্য তারা এত ভালো কিছু করেছে, তাদেরকে হাই মার্কস দিচ্ছে, এটা বলছে প্যাসেজ। আর কোশ্চেন বলেছে তারা লিটল প্রোগ্রেস করেছে, তাহলে আনসারটা উল্টো হয়ে গেল। তো উল্টো যখন হয়ে গেল তখন আমরা এই আনসারটা লিখবো হলো ফলস, মানে প্যাসেজের সাথে কথা উল্টো হয়ে গেছে, তাই আমাদের আনসারটা হয়ে গেল ফলস। তার মানে 8 নম্বরের আনসার ফলস। আমরা চলে যাব 9 নম্বরে। দেখেন 9 নম্বর কোশ্চেনে বলেছে যে পার্সোনেল ইন দ্য পাস্ট, পার্সোনেল মানে কর্মচারী, আমরা জানি পার্সোনেল শব্দটার অর্থ হলো কর্মচারী। পার্সোনেল ইন দ্য পাস্ট হ্যাভ বিন ক্রিটিসাইজড, মানে তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে, সমালোচনা করা হয়েছে অতীতকালে ফর মিস হ্যান্ডেলিং, মানে ভুল করে পরিচালনা করার জন্য ফায়ার কন্টেনমেন্ট। এই যে ফায়ার কন্টেনমেন্ট যেটা আছে, আগুন ধরা, এই আগুন ধরার জন্য যেই ভুলভাবে হ্যান্ডেলিং করেছে, বুঝছেন ভালো করে, যেভাবে ফায়ার মানে বিশেষ করে যেভাবে এই যে দাবানল হলে যেভাবে এটাকে নিবারণ করতে হয়, যেভাবে পদক্ষেপ নিতে হয়, অতীতকালে নাকি তারা পারে নাই, এই জন্য তাদেরকে কী করা হয়েছে, ক্রিটিসাইজ করা হয়েছে। তাহলে পার্সোনালদের করা হয়েছে ক্রিটিসাইজ। এই ক্রিটিসাইজ শব্দটা আমাদের কি ওয়ার্ড এখানে। আর কিসের জন্য ক্রিটিসাইজ করা হয়েছে, ফর মিস হ্যান্ডলিং দ্য কন্টেনমেন্ট, ফায়ার কন্টেনমেন্ট, ফায়ার যে ধারণ করতো, ফায়ার লেগে যেত, আগুন লেগে যেত, এই আগুন লাগার যে মিস হ্যান্ডেলিং আছে, তাহলে ভুলভাবে এটাকে মানে হ্যান্ডেল করা বা ভুলভাবে এটাকে ধারণ করা, ভুলভাবে এটাকে পরিচালনা করা, এই ভুল করার জন্য অতীতকালে এই কর্মচারীদের, বিশেষ করে দমকল বাহিনী আছে যারা, তাদেরকে নাকি ক্রিটিসাইজ করা হতো অতীতকালে। দেখি আমরা চলে যাব প্যাসেজে এবার। প্যাসেজে যাওয়ার পরে তারপরেই যদি আমরা পড়ি যে অতীতকালের সম্পর্কে তাদের ক্রিটিসাইজ করা নিয়ে কি আছে, আমরা এবার পড়ব এইখান থেকে। দেখেন এই বাক্যটা থেকে পড়লে আমরা হয়ে যাবে যে স্টাং ইন। স্টাং শব্দটার অর্থ কি আপনারা জানেন? স্টাং মানে হলো স্টিং, মানে হুল ফোটানো। আমি একটু শব্দটা লিখে দিচ্ছি, স্টিং, STING, স্টিং মানে হুল ফোটানো। তার মানে মৌমাছিরা হুল ফোটায়, হুল ফোটানো। আমরা জানি মৌমাছিরা হুল ফোটায়, তার মানে এখানে ক্রিটিসাইজের সিনোনিম হলো স্টাং ইন দ্য পাস্ট। বুঝছেন ভালো করে যে স্টাং মানে 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 আঘাতপ্রাপ্ত হয়ে, তার মানে বিগ্ধ মানে দগ্ধ হয়ে, তাহলে স্ট্রাং ইন দ্য পাস্ট অতীতকালে দগ্ধ হয়ে বাই ক্রিটিসিজম। বুঝলেন ভালো করে, অতীতকালে কিন্তু ক্রিটিসিজমের দ্বারা দগ্ধ হয়েছে। বাংলিং মানে অপটু, তার মানে অনৈপুণ্য, মানে যারা কোনো টেকনিক ছিল না, তার মানে মিস হ্যান্ডেলিং। তাহলে মিস হ্যান্ডেলিংয়ের সিনোনিম হয়েছে বাংলিং মানে অপটু। আমি শব্দটা আবার বলছি, BUNGLING, বাংলিং মানে অপটু। এই শব্দটার সিনোনিম কোশ্চেনে দেওয়া আছে মিস হ্যান্ডেলিং, আর এখানে আছে ক্রিটিসিজম, মিলে গেছে। এখানে পাস্ট বলেছিল, পাস্টও মিলে গেছে। আর কি হয়েছে, তারা বিগ্ধ হয়েছে, তারা দগ্ধ হয়েছে কিসের দ্বারা, ক্রিটিসিজমের দ্বারা। অতীতকালে ক্রিটিসিজমের দ্বারা দগ্ধ হয়েছে কিসের জন্য, যে তারা মিস হ্যান্ডেলিং করেছিল, তার মানে অনৈপুণ্যতা দেখিয়েছিল, যাতে করে তারা ভালো করে নৈপুণ্যতা দেখাতে পারে নাই, যেভাবে ফায়ারকে থামানো উচিত ছিল সেভাবে থামাতে পারে নাই। দ্যাট অ্যালাউড ফায়ার্স স্প্রেড, তার মানে এমনভাবে তারা অপটুভাবে কাজ করেছে, এতে করে আরও আগুন বেড়ে গিয়েছে, সুতরাং তারা এই জন্য ক্রিটিসিজমের শিকার হয়েছে। তার মানে কথাটা কিন্তু সত্য, ঠিক আছে। তাহলে কথাটা যদি সত্য হয়, আমি আবারও পড়ছি বাক্যটা, একটু ভালো করে খেয়াল করেন। ক্যালিফোর্নিয়া হ্যাজ, এটা না, পার্সোনেল ইন দ্য পাস্ট হ্যাভ বিন ক্রিটিসাইজড ফর মিস হ্যান্ডেলিং দ্য ফায়ার কন্টেনমেন্ট। কথা সত্য, তাই আমরা এখানে লিখবো হলো ট্রু, আমরা ট্রু লিখলাম। 10 নম্বর কোশ্চেন দেখেন, ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেসড এ রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুলস। রিপ্লেসড মানে স্থানান্তরিত করা, মানে এক জায়গা থেকে, মানে এক রকম থেকে অন্য রকমের রূপান্তর করা। তাহলে ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেসড, এখানে আমরা মূল কথাটা হলো রিপ্লেসড ফায়ার ফাইটিং টুলস, তার মানে ফায়ার ফাইটিং টুলসকে উন্নত করেছে। আগে যেরকম ছিল তার চাইতে এখন ফায়ার ফাইটিংসকে আরও উন্নতি করেছে এবং আরও উন্নতি ঘটিয়েছে। তাহলে আমরা দেখি তাড়াতাড়ি করে আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজে চলে গেলে আমরা কিন্তু তারপরে থেকেই আমরা আনসারটা পাবো। দেখেন স্টেট প্রমিসেস, এখান থেকে আমরা পরে থেকেই পড়ব। দেখেন স্টেট প্রমিসেস টু প্রোভাইড মোর আপ টু ডেট ইঞ্জিনস। এবার দেখেন এই ক্যালিফোর্নিয়া, স্টেট মানে ক্যালিফোর্নিয়ার কথা বলছে, স্টেট মানে রাজ্য, তার মানে ক্যালিফোর্নিয়ার কথাই কিন্তু এখানে বলছে যে স্টেট প্রমিসেস টু প্রোভাইড মোর আপ টু ডেট ইঞ্জিনস। তার মানে আপ টু ডেট ইঞ্জিনস, তার মানে আগে যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনে কাজ হবে না, ওটা বাদ দিয়ে এটা নিয়েছে, এটা প্রমিস করেছে, তার মানে নিশ্চয়ই এটা দিয়েছে। তারপরে প্লেনস, প্লেন মানে তো জানেন উড়োজাহাজ, ওটাই করে কীভাবে নেভাতে হয় সেটা। অ্যান্ড হেলিকপ্টার্স, আরও হেলিকপ্টার্স দিয়েছে। টু ফাইট ফায়ার্স হ্যাভ বিন ফুলফিল্ড, তার মানে যা করেছিল, যেই কথা দিয়েছিল, যে আমরা কথা দিলাম যে
আমরা আপনাদেরকে কি দিব, মানে স্টেট প্রমিস করেছিল যে আপ টু ডেট ইঞ্জিন দিবে, প্লেন দিবে, হেলিকপ্টার দিবে ফাইট করার জন্য আগুনের সাথে। ফায়ার ফাইটার্স ইউনিয়নস দ্যাট ইন পাস্ট কমপ্লেন্ট, অতীতকালে কমপ্লেন করেছিল যে তাদের জীর্ণ শীর্ণ, এই যে ডিলাপিডেটেড ইকুইপমেন্ট, অতীতকালে ছিল জীর্ণ শীর্ণ ইকুইপমেন্ট, ওল্ড ফায়ার, ওই যে ওল্ড ফায়ার ইঞ্জিনস এগুলো ছিল, অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ব্লু প্রিন্টস ফর দ্য ফায়ার সেফটি আর নাও, এই যে দেখেন আর নাও প্রেজিং দ্য স্টেটস কমিটমেন্ট, এখন কমিটমেন্টকে আর প্রেজ করতেছে, মানে আরও বেশি প্রশংসা করতেছে, কারণ তারা এখন আপ টু ডেট কী দিয়েছে, ইঞ্জিন দিয়েছে, প্লেন দিয়েছে এবং হেলিকপ্টার দিয়েছে। কিন্তু আগে ছিল ডিলাপিডেটেড, তার মানে হলো জীর্ণ শীর্ণ ইকুইপমেন্ট, মানে পুরাতন ইকুইপমেন্ট ইঞ্জিন এগুলো সব ছিল, ইনসাফিসিয়েন্ট ব্লু প্রিন্ট ছিল। সুতরাং কথা কিন্তু সত্য, আমাদের কথা সত্য হয়ে গেল। তাহলে সত্য হলে আমরা এটা লিখবো ট্রু, TRUE, আনসারটা লিখলাম ট্রু। এবার দেখেন আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেন ছিল মোর ফায়ার ফাইটার্স হ্যাভ বিন হায়ার্ড টু ইমপ্রুভ ফায়ার ফাইটিং ক্যাপাসিটি, ফায়ার ফাইটিং ক্যাপাসিটির জন্য মোর ফাইটার্স হ্যাভ বিন হায়ার্ড, এখানে মূল কথাটা হলো হায়ার করা হয়েছিল অন্য দেশ থেকে বা অন্য এলাকা থেকে, অন্য স্টেট থেকে হায়ার করা হয়েছিল। তাহলে হায়ার করা ছিল কী করার জন্য, ক্যাপাসিটির জন্য, ফায়ার ফাইটিং ক্যাপাসিটির জন্য। তাই আমরা এখানে পরবর্তীতেই চলে যাব, আমরা ওর পরেই কিন্তু আনসারটা আমরা পাবো। উই আর প্লিজড, আমরা এখন প্লিজড that the current state admission state has been very proactive in the supportive for us, এই যে দেখেন এখানে যে কারেন্ট যেটা আছে, দেখেন যে কারেন্ট স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ, যাই হোক এখানে কিন্তু তেমন কোনো লেখা নাই, যে এখন যেটা আছে তারাই কিন্তু প্রোঅ্যাক্টিভ আছে, হ্যাজ বিন ভেরি প্রোঅ্যাক্টিভ টু সাপোর্ট আস ড্যাশ ড্যাশ হ্যাজ কাম ড্যাশ ড্যাশ, বাজারে অনেক বাজেট টাজেট দিয়েছে, কিন্তু এখানে কোথাও একটু খেয়াল করে দেখেন, কোথাও কিন্তু যে এই যে আরও হায়ার করা হয়েছে সৈন্যবাহিনী বা দমকল বাহিনী হায়ার করা হয়েছে অন্য জায়গা থেকে এই ক্যাপাসিটি করার জন্য, এখানে কোথাও নাই, তাই আমরা লিখলাম নট গিভেন, এটা লিখলাম নট গিভেন। 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ার চেষ্টা করছি। 12 নম্বর কোশ্চেন সবাই একটু খেয়াল করেন। সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্টস গ্রুপস ডিসপ্রুভ মানে হচ্ছে ভুল প্রমাণ করা বা এটাকে মেনে না নেওয়া বা ভুল প্রমাণ করা। সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রুপস ডিসপ্রুভ অফ দ্য এফোর্টস অফ ডিফারেন্ট স্টেটস অ্যান্ড এজেন্সিস ওয়ার্কিং টুগেদার, এখানে বলছে ডিফারেন্ট স্টেটস আর হলো এজেন্সিস, বিভিন্ন যে স্টেট আছে রাজ্য এবং বিভিন্ন যে এজেন্সি আছে সংস্থা, তারা যে একসাথে কাজ করেছে এবং তারা যেই অফ দ্য এফোর্টস যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলোকে সিটিজেনরা কী করেছে, ডিসপ্রুভ করেছে। এটা দেখি আমরা পরবর্তীতে আমরা যে পাই কিনা। পরবর্তীতে আমরা একটু পর্ব দেখেন, বিসাইডস প্রোভাইডিং মানি, ও একটু আগে পড়লেই আমাদের হয় উই আর প্লিজড, আমরা এখন প্লিজড সন্তুষ্ট, দ্যাট দ্য কারেন্ট স্টেট কমিশন অ্যাডমিনিস্ট্রেশনস, এখন বর্তমানে যেই প্রশাসন আছে, হ্যাজ বিন প্রোঅ্যাক্টিভ মানে তারা খুব মানে প্রোঅ্যাক্টিভ হয়েছে, মানে উত্তেজক হয়েছে এবং তারা সক্রিয় হয়েছে, তারা আরও আগে থেকেই সক্রিয় হয়ে গেছে, ইন ইটস সাপোর্ট ফর আস, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তার মানে আমরা কিন্তু ডিসপ্রুভ করি নাই, আমরা মানে কারা, সাপোর্ট আস মানে সিটিজেনরা, তাহলে এই সিটিজেনরা কিন্তু কি করে নাই, মানে ডিসপ্রুভ করে নাই। দেখেন সাপোর্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার নিডস উই হ্যাভ লং শর্ট, যেটা আমাদের অনেক দরকার ছিল, এই যে লং শর্ট, তাহলে এই লোকটা এই বলেছে। এবার বলছে বিসাইডস providing money to budgetary for fire engines that must traverse the Mount dash 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 they serpentine that state has invested, এবার দেখেন state has invested in better command and control facilities well in the strategies to run them, তাহলে কি আমাদের এক কথায় আমরা কি পাইলাম, যে এখানে আমাদের আরও তারা সহায়তা করেছে, সিটিজেনরা বলেছে আমাদের বাজেট দিয়ে তারপরে সব কিছু দিয়ে সহায়তা করেছে, আর কোশ্চেন বলেছে যে তারা ডিসপ্রুভ করেছে, তাহলে আনসারটা কিন্তু ভুল হয়ে গেল, আনসারটা হবে এখানে ফলস, FALSE ফলস। লাস্ট কোশ্চেনটা দেখেন, র্যান্ডি জ্যাকবস বিলিভ দ্যাট লস অফ লাইফস ফ্রম ফায়ার উইল কন্টিনিউ, চলতে থাকবে অ্যাট দ্য সেম লেভেল ডেসপাইট চেঞ্জেস মেড। এই যে একজন মানে ফরেস্ট বিজ্ঞানী যাকে বলা হয় ফরেস্ট অফিসার, ওনার নাম হলো র্যান্ডি জ্যাকবস, উনি বিশ্বাস করে যে লস অফ লাইফস, এই যে জীবন নাশ, এই যে জীবন হারায় মানুষ, এই যে দাবানলে অনেক মানুষ পুড়ে মরে যায়, লাইফ ফ্রম দ্য ফায়ার আগুন থেকে, উইল কন্টিনিউ এটা চলতে থাকবে অ্যাট দ্য সেম লেভেল একইভাবে সারা পৃথিবীতে, ক্যালিফোর্নিয়াতে সব সময় ব্যাপিয়া, ধরেন আরও 100 বছর 200 বছর সারা জীবন ব্যাপিয়া যেইভাবে মানুষ মরে আসছিল আগে থেকে এখনও পর্যন্ত সেইভাবে একই লেভেলে মানুষ মরবে, ডেসপাইট চেঞ্জেস মেড, যদিও এই দাবানলের প্রোটেকশনের জন্য অনেক পরিবর্তন ঘটানো হয়েছে, সেই পরিবর্তন সত্ত্বেও মানুষ নাকি একই হারে, যদিও উন্নতি করা হয়েছে কিন্তু মানুষ একই হারে মরবে। এখন যেমন দাবানলে ধরেন 1000 জন মরতেছে, তাহলে ধরেন একর প্রতি দেখা গেল যে আরও এর উন্নতি করার জন্য, আরও
যদি উন্নতি ঘটে এই ফায়ার ফাইটিংয়ের, বা আরও বেশি করে দমকল বাহিনী নিয়োগ দেওয়া হয়, আরও বেশি পরিস্থিতি উন্নতি করা হয়, তারপরেও কিন্তু উন্নতি করা সত্ত্বেও মানুষ একই লেভেলে মরবে, এই কথা বলেছে কোশ্চেন। তাহলে আমরা দেখবো আমরা এবার পাই কিনা আনসারটা। আমরা ওনার নাম খুঁজবো। ওই একটা নাম ছিল, দেখেন নামটা ছিল কিন্তু এই যে র্যান্ডি জ্যাকবস। আমরা র্যান্ডি জ্যাকবের নামটা আমরা শুনবো। র্যান্ডি জ্যাকবের নামটা আমরা পাবো হলো এই যে বিশেষ করে লাস্টের দিকে এসে আমরা নামটা খুঁজবো। এখানে দেখবো নামটা কোথায় আছে, আমরা নামটা কোথায় পাই, নামটা কোথায় পাই, এই যে কিন্তু আমরা পেয়ে গেছি, দেখেন র্যান্ডি জ্যাকবস। এইখান থেকে আমরা ভালো করে পড়বো। আর আরেকটু ভালো হয় তার আগের লাইন থেকে পড়লে, এইভাবে সিস্টেম করবেন। দেখেন, আই অ্যাম এক্সট্রা অর্ডিনারিলি ইমপ্রেসড বাই দ্য ইমপ্রুভমেন্টস উই হ্যাভ উইটনেসড। ইমপ্রুভমেন্ট দ্বারা আমরা কিন্তু অনেক খুশি, সেস র্যান্ডি জ্যাকবস এ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। এগুলো পড়বো না। বেস্ট লয়ার হু হ্যাড টু কাল্টিভেট বোথ হিজ হোম অ্যান্ড বিজনেস টু এসকেপ ওয়াইল্ড ফায়ার্স। এই যে দেখেন এখানে নট উইথ স্ট্যান্ডিং মানে সত্ত্বেও, এই যে একটা শব্দ ভালো করে খেয়াল করেন, নট উইথ স্ট্যান্ডিং মানে সত্ত্বেও, অল দ্য ড্যামেজ সমস্ত ক্ষতি সত্ত্বেও, দ্যাট উইল কন্টিনিউ টু বি কজড বাই ওয়াইল্ড ফায়ার্স। এই যে দাবানলের কারণে যেই সমস্ত ইগুলো আছে, ক্ষতিগুলো আছে, এইগুলো যদিও চলতে থাকবে, কন্টিনিউ হবে, উই উইল নো লঙ্গার সাফার আমরা আর এখন ভুক্তভোগী হব না, দ্য লস অফ লাইফ আমরা কিন্তু আর জীবন হারাবো না। যদিও অনেক ক্ষতি হবে, এই যে বলছে নট উইথ স্ট্যান্ডিং অল দ্য ড্যামেজ, সমস্ত ড্যামেজ সত্ত্বেও সমস্ত ক্ষয়ক্ষতি হতেই থাকবে এই দাবানলের কারণে, দ্যাট উইল কন্টিনিউ টু বি কস্ট যেটা ঘটাতেই থাকবে, কস্ট বাই দ্য ওয়াইল্ড ফায়ার। তার মানে দাবানলের কারণে যেই সমস্যাগুলো হবে সেগুলো ঘটতেই থাকবে, কিন্তু উই উইল নো লঙ্গার সাফার আমরা আর ভুক্তভোগী হব না, দ্য লস অফ লাইফ আমাদের জীবন হারানোর যে ভুক্তভোগী সেটা আমরা হারাবো না। কিন্তু প্যাসেজ বলেছে, কোশ্চেন বলেছে যে দাবানলের কারণে যে যতই উন্নতি ঘটুক না কেন জীবন একই হারে যাবে মানুষের, একই পরিমাণে মানুষ মরবে। কিন্তু এখানে বলেছে অন্য অন্য সমস্যাগুলো চলতে থাকলেও আমরা জীবন অন্তত হারাবো না, কারণ সেই ব্যাপারে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এবং আমরা অনেক বেশি প্রোটেক্টিভভাবে পদক্ষেপ নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার ভিউয়ার্স, রিডিংয়ের এই ধরনের টেকনিক পেতে আরও অনেক ধরনের টেকনিক আছে যেটা আমি আজকে দিতে পারলাম না, আমরা আগামী লেসনে আবার দিয়ে দেবো। নেক্সট লেসনে এই ধরনের সমস্ত প্যাসেজের যে সমাধানগুলো আছে আমরা সমাধানগুলো করে দেব। আপনারা এই পেজের সাথেই থাকবেন এবং এই রিডিংটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন যে ভালো লাগলে, এবং আরও রিডিংয়ের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন যে আরও রিডিং প্যাসেজ দেন করে আমরা এটা দেখব। এবং আমাদের এই নামে ইউটিউব চ্যানেল যে লার্ন ইংলিশ উইথ মনির স্যার ইউটিউব চ্যানেল আছে, প্লাস আমাদের এই পেজও, এবং পেজ একই নামে আমাদের পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাতেই আপনারা এই ভিডিওগুলো পাবেন। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমিও আপনাদেরকে সাপোর্ট করব। যত ধরনের রিডিং আছে আইএলটিএস এই রিডিংয়ের উপরে আমরা কাজ করছি এখন, এবং আপনাদেরকে আরও সহজভাবে কীভাবে বের করা যায় সেভাবে আমরা আরও উন্নত মানের পদক্ষেপ এবং আরও বেশি টেকনিক্যালি আপনাদেরকে আমরা এই রিডিংয়ে সহায়তা করবো ইনশাল্লাহ। কোচিংয়ে না যেয়েও কিন্তু আপনারা এই প্যাসেজগুলো আপনারা সব সমাধান করতে পারবেন টেকনিক্যালি, যদি আপনারা আমার সাথে এরকম 10টা প্যাসেজ সলভ করেন। ধন্যবাদ সবাইকেই। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ওয়েট করার জন্য ধন্যবাদ। আপনারা ওয়েট করেন, পরবর্তী ভিডিও আমাদের খুব শীঘ্রই আসবে। সবাইকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।